আচ্ছা, প্যারাগ্রাফ যদি মোবাইল ফোনের উপর আসে, যেটার উপরে আসুক না কেন, প্যারাগ্রাফের তিনটা অংশ থাকে, তিনটা পার্টস। দের আর থ্রি পার্টস ইন এ প্যারাগ্রাফ। একটা হচ্ছে টপিক সেন্টেন্স, ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে কনক্লুশন। তো টপিক সেন্টেন্সটা হচ্ছে কি, টপিক সেন্টেন্স দুই এক লাইন বা প্রথম দুই তিন লাইনে যে টাইটেল, যেটার উপর বেস করে আপনাকে প্যারাগ্রাফ লিখতে হবে, সেই সম্পর্কে আপনাকে একটা মিনিমাম বা ম্যাক্সিমাম একটা ধারণা দিতে হবে দুই তিন লাইনে, এটাকে বলা হয় টপিক সেন্টেন্স। তাই বলে প্যারা করার দরকার নেই, আবার কোনো প্যারাগ্রাফে প্যারা করবেন না, কখনোই না। আর কনক্লুশনে সেটার কিছু সাজেশন, আপনার ব্যক্তিগত সাজেশন দিয়ে দিবেন। আর ম্যাক্সিমাম সময় উম, এই কোশ্চেন থাকে না, আর যদি কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনের উপরে অ্যান্সার করে দিয়ে আসবেন। এই গেল প্যারাগ্রাফের বিষয়। এখানে অনেক প্যারাগ্রাফ আছে, তবে এখান থেকে খুবই কিছু কিছু ইম্পর্টেন্ট আমি আমার সাজেশনে দিয়ে দিচ্ছি। সাজেশন যেটা দিয়ে দিব আজকে, এই যে আইসিটি, আমি আইসিটি ইন বাংলাদেশ একটা সাজেশনে ইনক্লুড করছি, যে আইসিটি ইন বাংলাদেশ, দ্যাট মিনস বাংলাদেশে আইসিটির যে সেক্টরগুলো আছে, সেটা হতে পারে এডুকেশন, সেটা হতে পারে বিজনেস, সেটা হতে পারে হচ্ছে ট্রান্সপোর্টেশন, সেটা হতে পারে হচ্ছে আপনার মার্কেটিং। বিভিন্ন ক্ষেত্রে আইসিটির যে ফাংশন গুলো আছে বাংলাদেশে, সেই বিষয়গুলো উল্লেখ করবে। যদি উল্লেখ করা থাকে যে আইসিটি ইন এডুকেশন, তাহলে শুধু এডুকেশনে আইসিটির যে বিষয়গুলা থাকে, আইসিটি এডুকেশনে কিভাবে ইম্প্যাক্ট করতেছে, কিভাবে এটা শুরু, কিভাবে কি করতেছে, সে বিষয়গুলো লিখবেন। তারপর আমাদের যে অনলাইন ক্লাস হয়, এটাও তো একটা আইসিটির অংশ, আইসিটি এডুকেশনের। আচ্ছা, ফেসবুক, ফেসবুক আমি দিয়ে দিছি হচ্ছে ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ফেসবুক অর ইন্টারনেট, অর্থাৎ ফেসবুক অথবা ইন্টারনেটের কি বলে ওটা, ব্যবহারের সুফল এবং কুফল, যেটাকে বলা হয় ইউজেস এন্ড অ্যাবিউজেস, সুব্যবহার এবং অপব্যবহার, সদ্ব্যবহার এবং অপব্যবহার যেটা। আচ্ছা, এখান থেকে ই লার্নিং, ই লার্নিং দ্যাট মিনস হচ্ছে যেটা হচ্ছে টেকনোলজিক্যাল, ইলেকট্রনিক্যাল ওয়েতে যে লার্ন করা হয়, অর্থাৎ আইসিটি যেটা, এটা এটা একটু দেখবেন। ডিজিটাল বাংলাদেশ আসবে না, আসলে স্মার্ট বাংলাদেশ আসবে। স্মার্ট বাংলাদেশ আমি সাজেশন দিয়ে দিছি। ইমেল, এটা প্যারাগ্রাফ আসবে না। এই যে দেখেন, এখানে 18 সালে একটা প্যারাগ্রাফ আসছিল, প্রবলেমস অফ ইমিগ্রেশন। এটা যদি রিপিট নাও হয়, এই সম্পর্কে আপনার একটা মিনিমাম যাতে ধারণা থাকে, এজন্য দুই তিনবার পড়ে যাবেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আমি বারবার বলতেছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো বারবার দেখতে হবে। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা ডায়লগের জন্য প্রয়োজন বেশি। এই প্যারাগ্রাফ কমিউনিকেটিভ কম্পিটিশন দরকার নেই। বিজনেস ইংলিশ, বিজনেস ইংলিশ নট নিডেড প্যারাগ্রাফের জন্য। এই ছিল প্যারাগ্রাফ। এখন আসেন দেখেন, ইমেইল গেল, ডায়লগ গেল, প্যারাগ্রাফ গেল। এখন আমরা পরীক্ষার যে প্রিপারেশনের বিষয়টা, এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, যেগুলো কি, যেগুলো হচ্ছে আপনার পার্ট এ তে থাকবে। পার্ট এ তে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন, কিংবা এক লাইনে আনসার করা যায় এরকম ব্রিফ কোশ্চেন থাকবে। এটা হাইবার হওয়ার কিছু নেই, এখানে যে কয়েকটা আছে সেই কয়েকটা মাস্ট দেখে যাবেন। এখানে প্রায় 45টার মতো আছে। তারপরে এই যে এখানে যে কোশ্চেন গুলো আছে, 1 নাম্বার, এই যে এগুলো তার, এগুলো খুবই প্রয়োজন। এগুলো পার্ট বি তে আসতে পারে এবং কখনো কখনো পার্ট এ তেও চলে আসে, যে এখানে যে আহ, এই ফ্রেজ গুলা দিয়ে, এই ফ্রেজ গুলা খুবই ইম্পর্টেন্ট, ফ্রেজ গুলা দিয়ে শব্দ
বাক্য তৈরি আসে, এটা গতবার আসছিল। আচ্ছা, তারপরে এই যে ছোট ছোট যে কোশ্চেন গুলা, এগুলো এখানে যে পরীক্ষার প্রস্তুতিতে যেগুলো দেওয়া আছে পার্ট এ এবং বির জন্য দরকার। এই যে ফিল ইন দা গ্যাপস, এগুলো পার্ট এ বির জন্য দরকার, নট পার্ট থ্রি। পার্ট থ্রিতে রাইটিং পার্টের জন্য যেগুলো দরকার হবে সেগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এই যে এগুলো ফিল ইন দা গ্যাপস, এগুলো কি হয়, উপরে 5টা অপশন থাকে বা উম, বা 8টা থাকবে, আপনাকে সেখান থেকে 5টা চুজ করে লিখতে হবে। যেহেতু ই পর্যন্ত, এ থেকে ই 5টা, এক্সট্রা 3টা দিয়ে রাখবে, আপনাকে ওটার মধ্যে সঠিক 5টা বেছে নিয়ে আনসার করতে হবে। কঠিন কিছুই নয়। আচ্ছা, এখন যদি আমি আসি হচ্ছে সাজেশনের বিষয়, রাইটিং পার্টের সাজেশনের বিষয় যদি আমি আসি, দেখেন, এটা শুধুমাত্র রাইটিং পার্টের জন্য, যেটা আপনাদের পরীক্ষার প্রস্তুতি ওইখানে নাই। সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আর দেখতে পাচ্ছি। ওকে, ধন্যবাদ। দেখেন, আমি পিডিএফটা পাঠিয়ে দিবনি সবাইকে, টেনশন করতে হবে না। দেখেন, ইমেইলের জন্য আমি কয়েকটা ইমেইল নিজের, আমার যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি দিয়ে রাখছি। আপনারা যদি এর বাইরে আরো পড়তে চান তো পড়তে পারেন। আবার এমনও না যে এখান থেকে আসবে, ইটস জাস্ট এ সাজেশন, একটা সাজেশন। এটাই পরীক্ষায় আসবে এরকম না, তবে আসলে এই রিলেটেড কিছুই আসবে, এটুকু আমি এনশিওর করতে পারি, এই রিলেটেড কিছুই আসবে। আচ্ছা, রাইট অ্যান ইমেইল অন প্রোডাক্ট ইনকোয়ারি, অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট ইনকোয়ারি করবেন, সেটার উপর একটা ইমেইল লিখুন। রাইট অ্যান ইমেইল অন কমপ্লেন্ট অর ইস্যু রেজুলেশন, কাস্টমার কোনো কমপ্লেন্ট করছে সে বিষয়ে সমাধান দিবেন। তারপর রাইট অ্যান ইমেইল অন ফিডব্যাক অন এ সার্ভিস এক্সপিরিয়েন্স, আপনি ফিডব্যাক চাইবেন, সেটার উপর একটা ইমেইল। রাইট অ্যান ইমেইল অন ক্লায়েন্ট ইন্ট্রোডাকশন, ক্লায়েন্টের পরিচয় নিয়ে বা ক্লায়েন্টের পরিচয় পর্ব নিয়ে একটা ইমেইল। প্রপোজাল সাবমিশন, আপনি কোনো প্রপোজাল দিবেন সে বিষয়ে একটা ইমেইল লিখুন। কন্ট্রাক্ট নেগোসিয়েশন, একটা চুক্তি বা একটা সমঝোতার বিষয়ে যে চুক্তি, সেই বিষয়ে একটা ইমেইল। প্রজেক্ট আপডেট, একটা প্রজেক্টের সাথে আপনি যুক্ত আছেন, এই বিষয়ে আপনার ম্যানেজারকে একটা ইমেইল লিখুন, আসতে পারে। রাইট অ্যান ইমেইল অন ইনভয়েস অ্যান্ড পেমেন্ট রিমাইন্ডার, অর্থাৎ ইনভয়েস আর পেমেন্টের যে বিষয়টা থাকে, এটা রিমাইন্ড করে দেওয়ার জন্য একটা ইমেইল লিখুন। লঞ্চিং এ নিউ প্রোডাক্ট অর সার্ভিস, এটার উপর একটা ইমেল লিখুন। আপনারা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছেন কিংবা নতুন সার্ভিস দিচ্ছেন, সেটা আপনার কাস্টমারকে জানাতে চান, কিংবা সেটা আপনারা কি বল একটা কাস্টমারকে ইনফর্ম করতেছেন, সেই বিষয়ে একটা ইমেইল লিখুন। কিংবা প্রমোশনাল অফারস এন্ড ডিসকাউন্টস, আপনাদের কোম্পানি থেকে কোনো অফার দিছে, ডিসকাউন্ট দিছে, এই বিষয়ে একটা ইমেইল লিখুন। খুব কঠিন কিছু না, এগুলা খুব কঠিন ইমেইল নয়, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার পড়ে সেই বিষয়গুলোই আসবে, এর বাইরে আসবে না। বোঝা গেছে সব কয়েকটা? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন, এগুলো পাবো কোথায় স্যার? এগুলো আমরা সবাই মোটামুটি উম, পড়াশোনা করে আসছি, তো এগুলো গুগলে সার্চ দিলেও পাওয়া যাবে। আবার কেউ যদি নিজে থেকে ফ্রি হ্যান্ডে রাইটিং করতে পারে বা লিখতে পারে, তাহলে তার জন্য তো এগুলো কোনো ইস্যুই নয়। এখন আমি যদি আপনাদেরকে লিখে দেই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মুখস্থ করা, যেটা আমি নিজে সাপোর্ট করি না। আমি একটা ইমেইল লিখে দিলাম, তো সেটা আপনি মুখস্থ করলেন, তো মুখস্থ করার জন্য আপনাদের বই থাকবে, সাজেশনে মুখস্থের কোনো বিষয় থাকবে না। যেমন আমরা যদি, এই যে এখানে ছিল আমাদের, এই যে দেখেন এখানে অনেক রকমের ইমেইল ছিল। স্যার এটার মধ্যে সবকিছুই আছে দেখতেছি স্যার। এই যে দেখেন, ডায়লগ, যদি কেউ মুখস্থ করার প্রয়োজনীয়তা অনুভব করে যে মুখস্থ করতে হবে, এখানে অনেক আছে যেগুলো আমার সাজেশনের সাথে রিলেটেড, সেখান থেকেও মুখস্থ করে নিতে পারেন। এই যে এখানে দেখেন বলছে, ম্যানেজারের কাছে একটা ব্যাংক পার্সন টু অ্যালোকেট লোনস ফর ইওর কোম্পানি, আপনার কোম্পানির জন্য লোন চেয়ে একটা ইমেইল লিখুন, এটা 19-এ আসছে। তো
তো এটা এখানে যেগুলো এখানে আছে আমি সেটা সাজেশনে দেইনি। তো এগুলো এবং সাজেশনে এটাও বলা আছে যে আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিভাবে পড়বেন। তো এই গেল ইমেইল। আচ্ছা, এখন আসেন ডায়লগ। ডায়লগ এখানে আমি জাস্ট 6টার মতো ডায়লগ দিছি, কারণ পর্যাপ্ত পরিমাণ ডায়লগ আপনাদের শিটে আছে, অর্থাৎ বইয়ে আছে, যেটা আমি পিডিএফ দিয়ে দিব। এখানে সাজেশন থেকে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, কাস্টমার অ্যান্ড দ্য সেলসম্যান অফ দ্য শপ, স্টুডেন্ট অ্যান্ড এ বুক সেলার, তারপরে ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড বুকিং ক্লার্ক অ্যাবাউট বাইং টিকেট, ডক্টর অ্যান্ড পেশেন্টের মধ্যে ডায়লগ, কিংবা বিটুইন সোহেল, সোহেল মানে হচ্ছে কাস্টমার বা আপনি নিজে, ধরেন বলা হলো যে রাইট ডায়লগ বিটুইন সোহেল অ্যান্ড ম্যানেজার অ্যাবাউট হাউ টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এটা নিয়ে একজন ক্লায়েন্ট এবং ম্যানেজারের মধ্যে ডায়লগ লিখুন। তো এগুলো ইম্পর্টেন্ট গুলো আমি এখানে দিয়ে দিছি, আর আপনাদের শীটেও কিছু কিছু আছে, সেখান থেকে উপরে নিবেন। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আমাদের রিসেন্ট ইস্যুস এর মধ্যে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ এবং ফ্লাড ইন বাংলাদেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থাকবে হচ্ছে লোডশেডিং, আইসিটি ইন বাংলাদেশ, অর্থাৎ আইসিটি ইন বাংলাদেশ মানে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যে আইসিটি, যেটা আমি বলে আসলাম, সেটা আসতে পারে আইসিটি ইন বিজনেস, আইসিটি ইন মার্কেটিং, আইসিটি ইন এডুকেশন, আইসিটি ইন তারপরে কি বলে কমিউনিকেশন, আইসিটি ইন চাইল্ড এডুকেশন, অনেক ক্ষেত্রে আসতে পারে আইসিটি, বা আইসিটি ইন হেলথ, ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট অথবা ফেসবুক, ফেসবুক অথবা ইন্টারনেটের অপব্যবহার এবং সদ্ব্যবহার সম্পর্কে প্যারাগ্রাফ। এটা ইন্টারনেটও আসতে পারে কিংবা ইন্টারনেট ফেসবুকও আসতে পারে, আমি অব্লিগেশন দিয়ে রাখছি। করাপশন, করাপশন আমাদের দেশের খুবই পরিচিত একটা বিষয়, এটা প্যারাগ্রাফে দিলে দিতে পারে, না হলে আসবে না। আচ্ছা, বিজনেস ভার্সেস জবস, অর্থাৎ চাকরি কিংবা ব্যবসা, আপনারা যেহেতু বিজনেস ইংলিশ এর পরীক্ষা দিবেন, সেই ক্ষেত্রে বিজনেস আপনাদের জীবনে কিরকম ইম্প্যাক্ট করে এবং চাকরি কিরকম ইম্প্যাক্ট করে, এই বিষয়গুলো যদি সাজায় গুছায় লিখতে পারেন সেটা একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। আর বাকি রইলো একটা স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশটা ইম্পর্টেন্ট, এটা আইসিটিতেও, অর্থাৎ আইসিটি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই ছিল মোটামুটি আমার দেওয়া বা তৈরি করা, আমার নিজস্ব তৈরি করা সাজেশন। ঠিক আছে, তো এখানে নোটাবেন দিয়ে রাখছি যে প্রিভিয়াস কোশ্চেনস মাস্ট বি ফলোয়েড, প্রিভিয়াস কোশ্চেন অবশ্যই ফলো করতে হবে, প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আসছে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ফলো করবেন। আমি পিডিএফটা এখানে দিয়ে পাঠাচ্ছি আপনাদের, আর এই ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। স্যার আপনি তো তাহলে আমাদের এই যে রাইটিং এর জন্য সাজেশন যে পার্ট, এটা একটা পিডিএফ, আর হচ্ছে ওই যে প্রিভিয়াস ইয়ারের যে এমসিকিউ গুলো আছে গ্রুপ এ এর স্যার। আচ্ছা, প্রিভিয়াস আমি দুইটাই পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এখন অনেকে, প্রিভিয়াস কোশ্চেনের জি বলেন। সলিউশন গুলো তো পাওয়া যাবে নাকি স্যার? এটা তো Previous- এখানেই আছে স্যার। হ্যাঁ, কিছু কিছু এখানে আছে, এই যে যেমন 18 সালে এই কোশ্চেনটা আসছে, প্রিভিয়াস কোশ্চেন মানে পূর্বে আসা যে কোশ্চেনগুলো, এই যে এখানে অ্যানসারও আছে। আবার এই যে আমরা যখন বই বিশ্লেষণ করতে যাব বা বইয়ের মধ্যে যাব, দেখেন এই যে এখানে একটা জিনিস দেখায়, এই যে ডিসক্রাইব ইন শর্ট হাউ টু মেইনটেইন এন্ড কিপ প্রফেশনাল রিলেশনশিপ উইথ দ্য কোওয়ার্কার, এটা 2019 সালে আসছে, এখানে তার উত্তর দেওয়া আছে। তো রাইটিং পার্টের ক্ষেত্রে আপনাদের একটু কষ্ট করতে হবে, যে যেগুলো থাকবে না বা আমার সাজেশনের বাইরে, সেগুলো আপনারা একটু নিজেদের মতো করে সে বিষয়গুলো জেনে নেবেন। আর যদি আমি এখানে সেটাও বলে রাখছি, যদি ইফ এনি নিড, আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে বা আপনাদের টিচার হিসেবে আপনি আমাকে যোগাযোগ করবেন। এই যে ইফ এনি নিড, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে যোগাযোগ করে নেবেন। আর যদি প্রাতিষ্ঠানিকভাবে যোগাযোগ করতে হয়, ওয়াদুল ভাই আছে, আপনাদের গ্রুপ আছে প্রতিষ্ঠানের, সেখানে আপনারা সেই বিষয়টা জানাতে পারেন, কোনো কমপ্লেইন বা কোনো প্রয়োজন। am I ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি আপনাদের? জি জি স্যার, স্যার। বুঝছি। জি স্যার। আচ্ছা,
আমাদের আজকেই মোটামুটি আমাদের শেষ ক্লাস আশা করা যায়। তো আমরা চেষ্টা করব আজকে কারো কোনো যদি প্রশ্ন থাকে সেই বিষয় নিয়ে আলোচনা করব বেশি, মানে সাবজেক্ট রিলেটেড। পড়ানোর মতো তো নতুন করে আর কিছু নাই। আমাদের গ্রামাটিক্যাল কি কি আসবে স্যার, এটা কি জানার দরকার আচ্ছা, ছিল। গ্রামাটিক্যাল যদি আসে পার্ট এ তে আসবে একদম বেসিক গ্রামার, লাইক হাউ মেনি, তারপর সেন্টেন্স ডু ইউ নো ইন ইংলিশ গ্রামার, হাউ মেনি সেন্টেন্স আর দেয়ার ইন ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারে কয়টা সেন্টেন্স থাকে, বেসিক বিষয় 5টা সেন্টেন্স যদি থাকে সর্বোচ্চ থাকবে কি কি, এই যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, assertive, ইম্পারেটিভ, interrogative, অক্টিভ, imperative, এক্সক্লামেটরি। objective, exclamatory এগুলা। আবার ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, বেসিক যে বিষয়টা, কোনো কঠিন বিষয় আসবে না, এটা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই, যেগুলো আমরা জানি এগুলো। যদি ইংলিশ গ্রামাটিক্যাল কোনো কোশ্চেন আসে সেটা পার্ট এ কিংবা বি তে আসবে এবং সেটা একদম বেসিক থেকে, ঠিক আছে? যেমন নাউন কত প্রকার, তারপরে ভার্ব কি একটা উদাহরণ দেন, তারপরে একটা নাউন কি উদাহরণ সহ লিখুন, তারপরে প্রোনাউন কাকে বলে। এগুলো তো স্যার ইংলিশ থেকে লিখতে হবে নাকি? হ্যাঁ, ইংলিশে লিখবে। যেমন আপনাকে বলা হলো যে হাউ মেনি পার্টস অফ স্পিচেস আর দেয়ার ইন ইংলিশ গ্রামার, তো এখন কত প্রকার পার্টস অফ স্পিচ আসছে ইংলিশ গ্রামারে, তো আপনাকে যদি বলে যে সেগুলো লিখুন, সেগুলোও লিখুন, তাহলে আপনি লিখবেন সোজা, অত ইংলিশ লেখার দরকার নাই। আপনি লিখবেন যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে আমরা জানি, এবং সেগুলো হচ্ছে কি, such as noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection। এই বেসিক, একদম বেসিক থেকে আসবে যদি আসে ইংলিশ গ্রামার থেকে। এনিওয়ান, আর কারো কোনো প্রশ্ন? স্যার পরীক্ষা কবে থেকে হবে একটু বলা যাবে? পরীক্ষা নিয়ে টেনশন করার কিছু নাই, প্রিপারেশন নেন, পরীক্ষা যথাসময়ে হয়ে যাবে। আমাদের যদি পড়াশোনার বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। নতুন কেউ আছেন কি আজকে ক্লাসে? আজকে কি নতুন কেউ আছেন আমাদের ক্লাসে, নতুন কেউ যে একটা ক্লাসও করেন না এরকম? মনে হয় না স্যার। আচ্ছা, বা দুই একটা ক্লাস করছেন, সব ক্লাস করতে পারেন না, এরকম কেউ আছেন? আচ্ছা, নেই। আচ্ছা, আমি আপনাদেরকে সুন্দর করে আরেকবার একটা ব্রিফ দিয়ে দেই। আলোচনা তখনই সম্ভব যখন আপনারা প্রশ্ন করবেন, যেহেতু প্রশ্ন নেই আপনাদের। জি স্যার, প্রথম থেকে আরেকবার যদি মানে 1 মিনিট মধ্যে আপনি শিরোনামটা তুলে দিতেন আর কি, কোশ্চেনের ধাপটা আর কি, তাহলে ভালো হতো আর একবার। পার্ট এ তে, পার্ট এ তে থাকবে হচ্ছে আপনার, আমার জানা মতে 7 মার্ক। পার্ট এ তে 7টা এমসিকিউ কিংবা ব্রিফ সহ 7 মার্কের একটা বিষয় থাকে পার্ট এ তে। পার্ট বি তে থাকে হচ্ছে 8 মার্কের বিষয়, 7 8 15, 15 আর হচ্ছে 15 থাকে হচ্ছে আপনার রিটেন পার্টে। এই 30 মার্কের লিখিত হয় আপনাদের, থিওরি যেটাকে বলে, আর বাদ বাকি প্র্যাকটিক্যাল ভাইবা সব মিলিয়ে আর কি। স্যার এই যে এমসিকিউ গুলো হয় পার্ট এতে 7 নম্বরের, এটা আমরা মানে কিভাবে অ্যান্সারটা করবো, এই যে এটা একটু আর কি, অ্যান্সারে যে এখানে মানে কি এটা আছে, কি এই যে প্যাসেজ দেওয়া থাকবে নাকি নাকি আমরা? না না, এই যে এরকম থাকবে, ইনফ্লুয়েন্স ইজ মোস্টলি নেসেসারি ইন, ইনফ্লুয়েন্স কোথায় দরকার হয়, বেশি দরকার হয়, কমিউনিকেশন, বিজনেস, মিটিং, এরকম কোশ্চেন থাকবে। আপনি অ্যান্সার লিখে শুধু লিখবেন যে 2 নাম্বার বিজনেস, বাস শেষ। কোনো সিন থাকবে না, কোনো প্যাসেজ থাকবে না। মানে তারপর এমসিকিউ গুলো ভালো করে জানতে হবে, এই তো? হ্যাঁ, এমসিকিউ যে কয়েকটা আছে বইয়ে, যে কয়েকটা থাকবে সেগুলো আপনারা দেখবেন, আর এক্সাম প্রিপারেশনে যে কয়েকটা আছে সেগুলো আপনারা দেখবেন। যেমন এখানে আসলো যে
দ্য রাইটিং অন বিজনেস মাস্ট বি কি, বিজনেসের উপর কোনো লেখা কি হতে হবে, ক্লিয়ার হইতে হবে, লং হইতে হবে, শর্ট হইতে হবে। এখানে রাইট অ্যান্সার নেই, ক্লিয়ার অ্যান্ড কনসাইজ হইতে হবে। আচ্ছা, আবার 7 মার্কের যে সবগুলো এমসিকিউ আসবে এমনও না, ঠিক আছে। আপনার 1 নাম্বারের জন্য একটা কোশ্চেন দিয়ে দিল, যেমন আসলো যে হোয়াট ডু ইউ মিন বাই এস্টাবলিশ পারপাস বলতে কি বুঝো, কিংবা আসলো যে হাউ মেনি স্টেপস শুড ইউ ফলো ফর ইউর রাইটিং, আপনার লেখার জন্য আপনাকে কয়টা স্টেপ অনুসরণ করতে হবে। যদি পার্ট এ তে আসে তাহলে আপনি শুধু 6 স্টেপস লিখলেই হবে, কিন্তু যদি পার্ট বি কিংবা সি তে আসে তাহলে 6টা পয়েন্ট লিখে দিতে হবে। প্রশ্নের মানের উপর বা প্রশ্নের মার্কের উপর ডিপেন্ড করে আপনি আপনার লেখাটাকে লিখবেন। জি জি। আচ্ছা, এটা গেল হচ্ছে 3rd চ্যাপ্টার। এই যে এখানে যে কিছু ইডিয়ম ফ্রেজ বা এই যে আপনার টার্মস আছে, বিজনেস টার্মস গুলা, এগুলো দেখে নেবেন এখান থেকে, ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। তারপরে এই যে বাগধারা ও চলিত ভাষা চ্যাপ্টার 3 থেকে, এখানে যে অনেক বাগধারা আছে যেগুলো, ইডিয়ম ফ্রেজ। হ্যাঁ ইডিয়ম ফ্রেজ, এগুলো কিন্তু ইডিয়ম ফ্রেজ থেকে কিন্তু কোশ্চেন হবেই, বারবার বলে দিচ্ছি, ইডিয়ম ফ্রেজ থেকে কোশ্চেন হবে। আই রিপিট, ইডিয়ম ফ্রেজ থেকে 1 মার্কের হলেও কোশ্চেন হবে। এটা পার্ট বি তেও আসে, পার্ট সি তেও আসে অনেক সময়। ইডিয়ম ফ্রেজ তো অ্যানসারটা ইংলিশ থেকে করতে হবে, বাংলা লেখা যাবে না। ইডিয়ম ফ্রেজের আপনার অর্থ চাইবে না, যদি অর্থ চায়, অর্থ চায় না, ম্যাক্সিমাম অর্থ চায় না, শুধু আপনাকে বাক্য লিখতে বলবে। আচ্ছা, আচ্ছা। ইডিয়ম গুলো দিয়ে বাক্য তৈরি করুন। আবার অনেক সময় এটা কিন্তু এমসিকিউ আসে, যেমন 50-50 মিন্স কি, ডিভাইডেড আনইকুয়ালি, ডিভাইডেড ইকুয়ালি, ডিভাইডেড প্রপোর্শনালি। 50-50 মিন্স হচ্ছে ডিভাইডেড, ইকুয়াল। এটা ভুল অ্যান্সার দিয়ে রাখছে এখানে। 50-50 মানে হচ্ছে ডিভাইডেড সমান সমান। সমানভাবে ইকুয়াল করা, ডিভাইডেড ইকুয়ালি। এই যে এখানে সঠিক অ্যান্সার এই যে এটার মধ্যে দেওয়া আছে 50-50 ডিভাইডেড ইকুয়ালি, দেখা যাচ্ছে। জি জি, এখানে তো একবারে অল্প আছে স্যার, এই কয়েকটা পড়লে হইব। আপনার সাবজেক্ট কি, বিজনেস ইংলিশ, তো এখানে সেগুলোই দেওয়া আছে যেগুলো আপনার দরকার। আচ্ছা আচ্ছা। আপনি চাইলে ইডিয়ম ফ্রেজ, লাখ লাখ ইডিয়ম ফ্রেজ আছে। একটা চাকরির পরীক্ষা যখন আমরা দিতে যাই, মাস্টার্সে প্রায় 800-900 ইডিয়ম ফ্রেজ পড়ে যায়, তারপরেও কমন আসে না। তো পড়লে তো অনেক পড়া যায়, কিন্তু আপনার বিজনেস ইংলিশের জন্য যতটুকু দরকার ততটুকুই বইয়ে দেওয়া। এই যে এখানে দেখেন কিভাবে প্রশ্ন হইতে পারে ইডিয়ম ফ্রেজ থেকে। সেন্টেন্স টু মেক কমপ্লিট সেন্স, এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলছে, এভাবে আসবে। রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং, কিন্তু এখানে মিনিংটা আসে না, মিনিংটা আসে না, শুধু থাকে রাইট দ্য, আচ্ছা, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়ম অর ফ্রেজ, এভাবে আসবে, ঠিক আছে। এই যে 18 সালে অবশ্য মিনিং সহ আসছিল, এই বছরের কোশ্চেন গুলো কঠিন হয়েছিল। তো আপনারা বাংলা মিনিং তো দেওয়া যাবে না, তো চেষ্টা করবেন যাতে ইংলিশের এই এটার বাংলা অর্থ জানেন, যদি ইংলিশে মিনিং লিখতেই বলে সেই ক্ষেত্রে যাতে ফাঁকা না রাখতে হয়। যেমন উইন উইন সিচুয়েশন, উইন উইন সিচুয়েশন মানে কি, উভয় পক্ষেই আপনি জিতবেন। তো এখানে আপনি লিখতে পারেন অল পার্টিস আর স্যাটিসফাইড, এই যে এটুকু লিখতে হবে, এত বড় বড় অর্থ লিখতে হবে না। উইন ইন সিচুয়েশন মানে কি, এদিকে গেলেও জিতবেন, ওদিকে গেলেও জিতবেন, সব পক্ষ থেকে জেতার সম্ভাবনা। তারপরে টেক সামওয়ান ইনটু সামথিং, এটার অর্থ কি, কাউকে কোনো কিছু করানো, টু পারসুয়েট সামবডি, এটুকু লিখলে হবে। অ্যাট স্টেক মানে বিপদে, অ্যাট রিস্ক বা ইন ডেঞ্জার, ছোট ছোট অর্থ দিয়ে এখানে বাংলা অর্থ আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে এখানে বাংলা করেও দেওয়া আছে, হ্যাঁ। হেভি লিফটিং, সর্বকঠিন প্রত্যাশা, হার্ড কপি, ছাপানো কপি। তারপরে যে ব্লু স্কাই থিঙ্কিং, কাল্পনিক ভাবনা, যে ভিশনারি আইডিয়া।
আচ্ছা, তারপরে চ্যাপ্টার 4 এ যেটা থাকে, আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো দেখাই দিচ্ছি যেগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। আচ্ছা, হিডেন নেগেটিভ ওয়ার্ড গুলো কিছু কিছু দেখে নিয়ে যাবেন। আর এই যে নেগেটিভ ওয়ার্ডের মা কাকে বলা হয়, নো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে খুবই ইম্পর্টেন্ট। এই যে নো ইজ দ্য মাদার অফ অল নেগেটিভ ওয়ার্ডস, তাহলে এখানে অপশনটা কি, অপশন 2 কারেক্ট, বি। মাদার। জি। আচ্ছা, ম্যাড ইজ ওয়ান্স ভার্বালাইজ ফিলিংস অফ কি, অ্যাঙ্গার। এত কঠিন আসবে না, আমি জাস্ট বলার জন্য বলতেছি এটা কিভাবে আসতে পারে। আচ্ছা দেখেন, শর্টলি ডিফাইন দ্য পাওয়ার অফ পজিটিভ নো। পাওয়ার অফ পজিটিভ নোর প্রভাব সংক্ষিপ্তে সংজ্ঞা দাও। যে দেখেন এটা কি বলছে, এই কোশ্চেন গুলো যেগুলো সালের কোশ্চেন মাস্ট পড়তে হবে আপনাকে। In business, in different situations, the speaker has to use negative word no, but directly use of no should be used positively. Then the discussion might be fruitful. সহজ, কিন্তু খুবই সহজ ভাষায় লেখা। তো হ্যাঁ বোধক নো সংজ্ঞা এটা। আবার গতবার এটা আসছে, এবার আসলো যে রাইট সাম অফ হিডেন নেগেটিভ ওয়ার্ডস। সাম অফ হিডেন নেগেটিভ ওয়ার্ডস আর কি, নো, রং, আগলি, ম্যাড, ক্রেজি, নেভার, বোরিং, এটসেট্রা। কয়েকটা লিখে দিলেন, বাস শেষ। যে ইনস্ট্রাকশন দেওয়া, গিভিং ইনস্ট্রাকশন আর আস্কিং ইনস্ট্রাকশনের জন্য ফ্রেজগুলো দেখবেন, গিভিং ইনস্ট্রাকশন এবং আস্কিং ইনস্ট্রাকশনের জন্য, সরি, গিভিং ইনস্ট্রাকশন, আস্কিং ইনস্ট্রাকশন এবং আরেকটা হচ্ছে কন্টিনিউইং, এই তিনটা দেখবেন এখান থেকে। 18 সালে একটা কোশ্চেন আসছে, হুইচ সিরিজ ইজ কারেক্টলি হোয়েন মেকিং এ প্রেজেন্টেশন। যখন কোনো প্রেজেন্টেশন দিবেন তখন কিভাবে করতে হয়, যে সিকোয়েন্স যেটা আমি বললাম, ফার্স্ট, সেকেন্ড, নেক্সট এবং ফাইনালি। এই যে এখানে আছে এটা, ফার্স্ট, সেকেন্ড, নেক্সট এবং লাস্টলি বা ফাইনালি। চ্যাপ্টার 6 থেকে ক্লিন অ্যান্ড কনসাইজ মেসেজ দরকার নেই, খুব একটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, এখান থেকে এটা দরকার আছে, বেনিফিটস অফ ক্লিয়ার অ্যান্ড কনসাইজ বিজনেস কমিউনিকেশন, মোস্ট ইম্পর্টেন্ট। স্বচ্ছ এবং সংক্ষিপ্ত ব্যবসায়িক যোগাযোগের 10টি উপকারিতা। এবং 10টা যদি নাও আসে, আপনারা অন্তত 3, 4, 5টা পড়ে যাবেন যাতে লিখতে পারেন। আপনাকে বলে দিল যে রাইট দ্য বেনিফিটস অফ ক্লিয়ার অ্যান্ড কনসাইজ বিজনেস কমিউনিকেশন, তখন আপনি একটা বা দুইটা সুন্দর করে লিখে দিলেন। এই মেসেজ ফরমাল করার পদ্ধতি। আচ্ছা, মেসেজ ফরমাল করার পদ্ধতি নট ইম্পর্টেন্ট, এটা ইমেইলের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে কোনো বাড়ি কোশ্চেন আসেনি। আচ্ছা, এখান থেকে যে 2 নাম্বারটা দেখেন, হোয়াট আর দ্য সাজেশন ফর এ ফর্মাল মেসেজ। ফর্মাল মেসেজের জন্য সাজেশন কি, পরামর্শগুলো কি কি থাকে, এই পরামর্শগুলো দেখে যাবেন 2-3টা। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। পজিটিভ ম্যানারে নো বলা, ওই যে পজিটিভ ওয়েতে নো বলা আমরা আর আগে দেখলাম, যে ডিফাইন দা পজিটিভ নো। What is the use of saying no in business English? In business English, no is to be said in positive manner. Positively no বলতে হবে। তারপরে what is an important skill? Knowing how to say no, এগুলো ইম্পর্টেন্ট। ছোট ছোট প্রশ্ন। ইমেইল লিখুন, এগুলো তো আমরা ইমেইলের মধ্যে পড়ে আসছি। রিপোর্ট, রিপোর্ট অনেক সময় আসে এবং আসলেও এটা কিসে আসে, পার্ট সিতে। এই যে স্যাম্পল অফ রিপোর্ট, রিপোর্ট কিভাবে লিখতে হয় একটা স্যাম্পল এখানে দিয়ে রাখছি, এটা শুধু আপনি ফলো করে যাবেন যে কিভাবে একটা কি রিপোর্ট। আপনাকে বললো যে আপনি আপনার বন্যায় কবলিত মানুষদের বিষয়ে একটা রিপোর্ট লিখুন ডিসির কাছে, তা আপনি বিষয়টা লিখবেন,
এবং সেই রিপোর্টের বিষয়টা লেখার পরে কার কাছে যাচ্ছে, কোত্থেকে যাচ্ছে, রেফারেন্স কি বা ডেট কি, সেগুলো লেখার পরে বডিতে এই বিষয়গুলো তুলে ধরবেন। তবে রিপোর্ট আসে না খুব একটা। হোয়াট আর দ্য পার্টস অফ এ বিজনেস রিপোর্ট, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, রেফারেন্স, অ্যাপেন্ডিক্স। এটা আসতে পারে হচ্ছে পার্ট বি তে। হোয়াট আর দ্য পার্টস অফ এ বিজনেস রিপোর্ট। আমার কথা কি শুনতে পাচ্ছে সবাই? জি জি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, প্রি সাকসেসফুল কনভারসেশন। কনভারসেশন মিন্স ডায়লগ। ডায়লগের সময় এই বিষয়গুলো কি কি বিষয় দরকার হয় সেগুলো আমি আপনাদেরকে পড়াইছি সাকসেসফুল কনভারসেশনের জন্য। এগুলো ডায়লগে কাজে দিবেন, ডায়লগে অ্যাপ্লাই করে দিবেন। প্রশ্ন জিজ্ঞাসা করা। প্রশ্ন জিজ্ঞাসা করা থেকে যে এক্সারসাইজ গুলো দেখে যাবেন। প্রত্যেক পার্টের যে যে অধ্যায় আমি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি সেগুলোর এক্সারসাইজ গুলো অবশ্যই দেখে যাবেন। তো মোটামুটি ইম্পর্টেন্ট এইটুকুই ছিল, এগুলো রাইটিং পার্টের জন্য। তো রাইটিং পার্টের জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া, এগুলো থেকে কোশ্চেন আসে আবার আসে না। তবে চেষ্টা করবেন এই এক্সারসাইজ গুলো একবার বা দুইবার তিনবার যতটুকু সময় পাবেন দেখবেন। তো এই ছিল আমাদের পুরো সাবজেক্ট ওয়াইজ একটা ব্রিফ। স্যার তাহলে রাইটিং পার্টের জন্য ইমেল, প্যারাগ্রাফ, ডায়লগ, এই তিনটা, আর এই যে অ্যাপ্লিকেশন মনে হয়, ইমেল, ইমেল, প্যারাগ্রাফ, ডায়লগ। ডায়লগ। আর এই যে রাইটিং পার্টে কিন্তু অনেক সময় যে বোর্ড কোশ্চেন গুলো আসে, যেমন রাইট দ্য স্টেপস অফ ইফেক্টিভ কমিউনিকেশন। ইফেক্টিভ কমিউনিকেশনের স্টেপ গুলো কি কি? থট অ্যান্ড প্ল্যানিং। কার স্পিকার হচ্ছে একটু মিউট করে রাখেন। অ্যাটেনশন, কম্পিটেন্স, কমপ্লিটনেস, সিম্পলিসিটি, মিউচুয়াল ট্রাস্ট, ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল। এটা যে 19 সালে আসছে। তো প্রত্যেক অধ্যায়ের শেষে দেখবেন এক্সারসাইজ আছে। আর নেক্সটে যদি কোনো হেল্পের দরকার হয় সেই ওয়ে তো আপনাদের জন্য অবশ্যই দরজা তো খোলা। এই ছিল আমাদের আজকের সর্বশেষ ক্লাস। এখন আবারও আমি বলতেছি, কারো কোনো যদি প্রশ্ন থাকে আমাকে করতে হবে, কারণ আজকের পর থেকে আমাদের আর ক্লাস, কোনো ফর্মাল ক্লাস হবে না। যদি পরীক্ষার আগে আপনাদের দরকার হয় সেই ক্ষেত্রে ডিপেন্ড করবে যে ক্লাস নেওয়া যাবে কি বা নিতে হবে কিনা। জি স্যার, বুঝছি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কি? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে চটপট করে ফেলেন। আচ্ছা স্যার, আমাদের তো 30 মার্কের এখানে কোশ্চেন হবে, তারপর যে প্র্যাকটিক্যালের কথা বললেন মেবি 50, আর 20 মার্ক বললেন আমি মার্ক বলি ভাইবার নাই। জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে প্র্যাকটিক্যাল আচ্ছা, এইটা ভাইবা মিলে। মানে প্র্যাকটিক্যালটা আসলে কিভাবে হবে, মানে প্র্যাকটিক্যালের জন্য কি আলাদা কিছু করতে হবে? আপনাদেরকে জানায় দিবে, সমস্যা নেই। ও আচ্ছা। আর স্যার, আমাদের সব যেহেতু আমাদের ক্লাস ফর্মালি ক্লাস শেষ, তো ভাইবার জন্য আসলে আমরা কি কি প্রস্তুতি নিতে পারি? আচ্ছা, আপনার আগে রিটেনটা শেষ করি, তারপরে ভাইবা নিয়ে ভাবা যাবে ইনশাল্লাহ। ও আচ্ছা, সময় পাওয়া যাবে স্যার, মানে রিটেন্টের? আপনাদের ভাইবা, আপনাদের অ্যাটেন্ডেন্স দেখা হবে, আপনাদের পারফরমেন্স দেখা হবে, আপনাদের কি বলে